শর্মিষ্ঠা অ্যান্ড বুকস চ্যানেলের আরো একটা বৈঠকি আড্ডায় তোমাকে স্বাগত জানাই। বুঝতে পারলে? বৈঠকি। ওকে, মুভিং অন। আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা কিন্তু আমার চ্যানেলের কয়েক বছরের একটা ট্র্যাডিশন। প্রতি ২ মাস অন্তর আমি একটা ইলাবোরেট রিডিং র‍্যাপ আপ করি, যেখানে আমি গত ২ মাসে পড়া বইগুলো নিয়ে তোমাদের সাথে আড্ডা দিই। তাই এই ধরনের বুক রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও যদি তোমারও ভালো লাগে আর তুমি যদি আমার মতোই বইপোকা হও, তাহলে আর দেরি করছো কেন? আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে আমি অপেক্ষাকৃত কম বই পড়েছি অন্য বছরগুলোর তুলনায়। তাও বিভিন্ন ধরনের বই পড়ার চেষ্টা করেছি এই মাসে। আর আমি নিজের রিডিং নিয়ে মোটামুটি স্যাটিসফাইড। আমি ৮ খানা বাংলা বই পড়েছি আর ৩ খানা ইংরেজি বই পড়েছি। আর আজকে সবকটা বই নিয়ে তোমাদের সাথে কথা হবে। তাহলে চলো চটপট শুরু করা যাক ভিডিওটা। প্রথমেই যে বইটা আছে সেটা একটা খুব মজাদার ছড়ার বই। আর এই বইটা আমি এক নিঃশ্বাসে শেষ করেছি। প্রথম কথা, ছোটদের বই পড়তে আমার খুব ভালো লাগে। আর সেই কারণেই এই বইটা আমি খুব এনজয় করেছি। আর বইটা হলো পূর্ণেন্দু পত্রীর লেখা 'রাম রাবণের ছড়া'। এটা বেরিয়েছে প্রতিক্ষণ থেকে। ভীষণ সুন্দর একটা বই। আর এখানে কিছু মজাদার ছবিও তোমরা দেখতে পাবে পূর্ণেন্দু পত্রীর করা। বেসিক্যালি রাম রাবণের যে যুদ্ধটা, রামায়ণের যে যুদ্ধটা সেটাই বিভিন্ন পার্সপেক্টিভ থেকে, মানে রামের পার্সপেক্টিভ আবার রাবণের পার্সপেক্টিভ, এই দুজনের পার্সপেক্টিভ থেকেই খুব মজাদার কলোকিয়াল ছড়ার মাধ্যমে দেখানো হয়েছে। যেন কথোপকথন হচ্ছে এবং ভাষার মধ্যে খুব মডার্ন ভাষা, মানে আমরা যেরকম ভাষায় কথা বলি সেই ধরনের ভাষার প্রয়োগ করা হয়েছে আর জিনিসটাকে আরো রিলেটেবল করার জন্য, আরো ফানি করার জন্য। সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে, যারা মেঘনাদ বধ কাব্যের সাথে পরিচিত, মধুসূদন দত্তের লেখা, সেখানেও দেখতে পাবে রাবণ এবং তার দল থেকে লড়াই করা যে মানুষরা, যারা লঙ্কার হয়ে রামের এগেইনস্ট এ লড়াই করছে, তাদের পার্সপেক্টিভটা, তাদের দিক থেকে তাদেরকে মূল চরিত্র করে কাহিনীটাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন কবিতার মাধ্যমে মধুসূদন দত্ত। সেই সিমিলার ব্যাপারটা কিন্তু এখানেও ধরা পড়ে, যেখানে রাবণের পার্সপেক্টিভ ধরা হয়েছে এবং খুবই মজার ছলে তার পার্সপেক্টিভ থেকেও রাম সম্বন্ধে বা রামের যে সেনা তাদের সম্বন্ধে কমেন্টারি তোমরা দেখতে পাবে। কিন্তু পুরোটাই হয়েছে খুব হালকা ছলে, খুব স্যাটারিক্যাল ভাবে। আর এখনকার দিনে দাঁড়িয়ে যেখানে মিথই হয়ে যাচ্ছে ইতিহাস, যেখানে পুরাণ এবং ইতিহাসের মধ্যেকার যে ব্যবধানটা এবং যে পার্থক্যটা সেটা মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে এরকম একটা বই আজকের দিনে দাঁড়িয়ে লেখা যেত কিনা এবং লিখে তার কনসিকুয়েন্স কি হতো আমি জানি না। মানে আমি সত্যিই হ্যাপি যে এটা এক্সিস্ট করে। খুব এন্টারটেইনিং একটা রিড। অবশ্যই পড়তে পারো। আর এটা পড়া শুরু করলে একবারে শেষ করতে ইচ্ছা করবে। জানুয়ারি মাসে ২য় যে বইটা আমি পড়েছি সেটা হলো 'হেতমগড়ের গুপ্তধন'। লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। একদম ক্লাসিক অদ্ভুতরে স্টাইলে লেখা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাকি লেখাগুলোর মধ্যেও যেরকম এই জনরায় লেখা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাকি যে লেখাগুলো দেখতে পাওয়া যায়, তার মতোই অদ্ভুত চরিত্র পাওয়া যায়, অদ্ভুত ঘটনা ঘটে, ভূত আছে, বিভিন্ন টাইপের আলাদা এলিমেন্ট আছে যেগুলো কাহিনীকে রিয়ালিজম থেকে অনেকটা দূরে নিয়ে গিয়ে একটা কল্পনার জগৎ তৈরি করে। কিন্তু তার সাথে খুব মজাদার একটা অ্যাডভেঞ্চারেও আমাদের সঙ্গী করে নিয়ে যায়। ভীষণ এনজয় করেছি। আর এই যে ক্লাসিক কভারটা, এইটা আমি একবার অ্যাপ্রিশিয়েট করতে চাই। দুর্ধর্ষ একটা কভার এবং এই কভারের যে স্টাইলটা, যেটা একটা সময়ে মানে বাংলার যে অ্যাডভেঞ্চার লেখাগুলো, হেমেন্দ্র কুমার রায়ের লেখাগুলোর মধ্যে খুব দেখা যেত। এই স্টাইলটা আমি ভীষণ মিস করি। এই কভারের স্টাইলটার জন্য কিন্তু মুডটা খুব সেট হয়েছে। একটা গুপ্তধনের হদিশ করা হয়। একটি লোক রেগেমেগে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তার অনেক সম্পত্তি ছিল একটা সময়, কিন্তু এখন সে দিদির বাড়িতে থাকে। তো তার যে হারিয়ে যাওয়া জমিদারি বা সম্পত্তি সেটা সে কিভাবে পুনরুদ্ধার করে আর সেই যাত্রাপথে কি মজাদার ঘটনা ঘটে সেটাই দেখতে পাবে। একদম যেরকম বললাম, ক্লাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প। আর এই উপন্যাসগুলো এমন একেকটা উপন্যাস আমার মনে হয় আমার কাছে প্যালেট ক্লেন্সার এর মতো কাজ করে। যদি কোনো ভারী বই পড়ি বা বই পড়ার মুডে না থাকি, তৎক্ষণাৎ আমি এরকম একটা বই তুলে নিই। আর আবার বই পড়ার মুড আমার ফিরে আসে এই ধরনের বই পড়লে। নেক্সট যে বইটা আমি পড়েছি সেটা আমার মনের অনেক কাছের একটা বই হয়ে গেছে এবং এই বইটা নিয়ে খুব একটা বেশি কথা হয় না।
খুবই স্বল্প পরিচিত একটি বই, কিন্তু এই বইটা একটা অমূল্য রত্ন এবং একটা হিডেন জেম বাংলা ক্লাসিক সাহিত্যের। বইটা হলো সরলা বসুর লেখা 'জল বনে কাব্য'। সরলা বসু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব বড় একজন ভক্ত ছিলেন। তার লেখা 'আরণ্যক' পড়ে সরলা বসু ভীষণই মুগ্ধ হয়েছিলেন। মানুষের মানবিক অস্তিত্ব এবং প্রকৃতির ব্যাপ্তি, এই দুটো বিষয়ের খুব সুন্দরভাবে মেলবন্ধন ঘটিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখায়। এবং এইটাই কিন্তু গোটা বইটারও একটা থিম হিসেবে পুরো শুরু থেকে শেষ অবধি আমরা দেখতে পাই যে কিভাবে একটা মানুষ প্রকৃতির সঙ্গে নিজে একাত্ম হয়ে যায়। এই বিষয়টা খুব গভীরভাবে নাড়া দিয়েছিল সরলা বসুকে। জলবনের কাব্য একটি স্মৃতিচারণা। কিন্তু সেই স্মৃতিচারণা তার গোটা জীবনের স্মৃতিচারণা নয়। একটা পার্টিকুলার সময়ে স্মৃতিচারণা ধরা পড়েছে এই বইটাতে। ৯ বছর বয়সে, মাত্র ৯ বছর বয়সে তার বিয়ে হয়েছিল একজন ফরেস্ট অফিসারের সঙ্গে এবং ১১ বছর বয়সে তিনি পাড়ি দেন বালিকা বধূ হিসেবে সুন্দরবনের ভয়ঙ্কর জঙ্গলে। আর আজকের থেকেও আরো বেশি দুর্গম ছিল তখনকার সুন্দরবন। সেই সুন্দরবনে এই যে বালিকার কি অভিজ্ঞতা হয়, স্বজন বান্ধবহীন একটা এমন নগরী যেখানে কথা বলার কেউ নেই, তার পুতুলের ছোট্ট খেলাঘর ছেড়ে এরকম নির্জন অরণ্যে এসে তাকে পাততে হয় সংসার। বিবাহিত জীবনে শুরুর দিকের কয়েকটা বছর সুন্দরবনে কাটানো কয়েকটা বছরের সময় ধরা পড়েছে এই বইটাতে। ভীষণ সাবলীল একটা ভাষা এবং তার মধ্যে পরতে, পরতে রয়েছে এমন সুন্দর, সুন্দর কথা, এত সুন্দর, সুন্দর অনুভূতি এবং এই যে একজন গ্রাম্য বালিকার চোখ দিয়ে এরকম একটা অরণ্যকে দেখা, অরণ্যের মানুষদের দেখা, সেটা আমাদের একদম নতুন একটা পার্সপেক্টিভ দেয়। আমার এতটা ভালো লেগেছিল বইটা, যখন আমি পড়ছিলাম মনে হচ্ছিল আমি চোখের সামনে ছবির মতো সব দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এত সুন্দরভাবে সরলা বসু বর্ণনা করেছেন এবং প্রত্যেকটা চ্যাপ্টার তার স্বামীর একটি অফিস থেকে আরেকটি অফিসে ট্রান্সফার হয়ে যাওয়ার সময়কালটাকে ধরে এবং সেখানে তারা যে বসবাস করতেন, সেখানেরই রোজ নামচা দৈনন্দিন জীবনের ছোটখাটো সুখ-দুঃখ, মান-অভিমানের কাহিনী এখানেই খচিত রয়েছে। বইটা নিয়ে খুব কম কথা হয়। আর আমি চাইবো সবাই এই বইটা পড়ুক। এটা পার্চমেন্ট থেকে আমি নিয়েছিলাম। ৳২২৫ দাম রয়েছে এই বইটার। এই বইটা যদি কিনতে চাও আমি তোমাদের লিংকও দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। কিছু, কিছু এমন বই থাকে যেগুলো পড়ার পর আমরা রিয়ালাইজ করি যে বই পড়তে পারা কত বড় সৌভাগ্যের ব্যাপার। এই বইটা সেরকমই বইগুলোর মধ্যে পড়ে। এরপর আমি শেষ করেছি 'হলদে পাখির পালক' লীলা মজুমদারের লেখা। আরো একটি সাহিত্যের অমর সৃষ্টি, যেটা ছোটবেলায় কেন বড় হয়েও বারবার পড়া যায়। এমন একটা বই যার রিড ভ্যালু অনেক বেশি এবং এই বইটা পড়ে যারা বড় হয় তারা খুব, খুব লাকি এবং আমার মনে হয় তারা কোনোদিন খারাপ মানুষ হতে পারে না যদি তারা সত্যি এই বইটাকে অন্তর থেকে আপন করে নেয় এবং বোঝে। খুব সুন্দর একটা লেখা। বগি এবং রুমু এই ২ ভাই-বোনের কাহিনী, যাদের একটা পোষ্য কুকুর সে হারিয়ে যায় এবং সে ফিরে আসে। তাদেরই নিত্যদিনের সঙ্গী হলো ঝোকরু, যার বিভিন্ন কল্পকাহিনীর জগতে এই রুমু আর বগির দিন কেটে যায় এবং সেই ঝোকরু তাদের বিশ্বাস করায় হয়তো তাদের পোষা কুকুর ভুলও হলদে পাখি খেয়ে ফেলেছে আর যার ফলে ভুলও একটা মানুষ হয়ে গেছে। এই কাহিনীর মধ্যে দিয়ে লীলা মজুমদার তোমাদেরকে নিয়ে যাবেন এক আশ্চর্য জগতে, যেখানে কল্পনা আর স্বপ্নের অবাধ চলাচল। এই বইটা নিয়ে আমি ডিটেইলে রিভিউ করেছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে এই বুক রিভিউটা অবশ্যই চেক করো। এখানে আমি ডিটেইলস এই বইটা নিয়ে কথা বলেছি এবং আমার কি অনুভূতি হয়েছে বইটা পড়ে সেটাও শেয়ার করেছি। আর সেখানে এই কথাটাও বলেছি, যেটা আমি এখানেও একবার রিপিট করতে চাই, যে কোনোদিন যদি আমাকে নির্জন দ্বীপে ছেড়ে দেওয়া হয় এবং একটি মাত্র বই নিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হয়, তাহলে আমি এই বইটা বাছবো। এবারে যে বইটার কথা বলবো সেটা আমি কমপ্লিট করতে পারিনি, কিন্তু অনেক কটা গল্পই আমি পড়ে ফেলেছি। সেটা হচ্ছে মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প, দেশ থেকে প্রকাশিত হওয়া এই সংকলনটা, যার ১২ টা গল্প অলরেডি আমি পড়েছি। এটা ২৭ টা গল্পের সংকলন। এই বইটা কমপ্লিট হয়নি, তার পেছনে একটা কারণ হলো আমি ছোট গল্পের সংকলন এইভাবে ১ম থেকে শেষ অবধি পড়তে পারি না। আমার একটু রেস্ট বা একটু বিরাম যাকে বলে লাগে। আর বিশেষ করে যখন এইরকম কোনো লেখিকার লেখা হয় যার গল্পগুলো মোটেই হালকা ছলে লেখা নয়,
প্রচন্ড পরিমাণে পাঠককে ধাক্কা দেয়, যার কাহিনীগুলোর মধ্যে বাস্তবে যা হয়ে চলেছে, বিশেষ করে যে মানুষরা অবহেলিত এবং যে মানুষরা আমাদের সমাজে নিপীড়িত, তাদের নিয়ে যা প্রতিনিয়ত হয়ে চলেছে, সেই সত্যিটাকে কাহিনীর মধ্যে তুলে ধরে। সেই গল্পগুলো পড়তে এবং সেই গল্পগুলোকে আত্মস্থ করতে অনেকটা বেশি সময় আমার লাগে। মানে এমন গল্প পড়েছি আমি যেটা পড়ে আমাকে পুরোপুরিভাবে স্তব্ধতা ঘিরে ধরেছে। যেমন 'বিছন' এর মধ্যে এমন একটা গল্প এবং আমরা যারা বিশ্ব সাহিত্য পড়তে ভালোবাসি, আমি এটা হলফ করে বলতে পারি যে বিশ্ব সাহিত্যে এরকম লেখিকা খুব কম আছেন। দ্রৌপদী বা বিছনের মতো গল্প ইন্টারন্যাশনাল লেভেলের পাঠকদের পড়া উচিত এবং আমাদের গর্ব হওয়া উচিত এরকম একটা নির্ভীক কলম বাংলা সাহিত্যে ছিল। আর এই কারণেই পুরো বইটা কমপ্লিট করা এখনই আমার পক্ষে পসিবল হয়নি। কিন্তু এই বইটা আমি পড়বো। ১ টা ২ টো করে গল্প পড়তে এই বছরের মধ্যে বইটা শেষ করার আমার টার্গেট রয়েছে। এবং মহাশ্বেতা দেবীর লেখা আমাদেরকে এমন একটা সত্যের মুখোমুখি করে, যেখান থেকে আমরা যারা প্রিভিলেজড একটা গ্রুপের মানুষ, যারা সমাজে এমন একটা জায়গায় অবস্থান করি, যেখানে কাস্টের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আমাদের প্রতিনিয়ত কোনো রকমের বৈষম্যের শিকার হতে হয় না। তাদের কাছে এই সত্যটা পৌঁছে দেওয়ার যে সেতুটা তৈরি করেছিলেন কিন্তু মহাশ্বেতা দেবী। সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো তিনি সমাজ নিয়ে বলেন, তিনি রাজনীতি নিয়ে বলেন, তিনি শ্রেণী বৈষম্য নিয়ে বলেন, তিনি কাস্ট সিস্টেম নিয়ে বলেন। কিন্তু এই সমস্ত কিছুর আ সাথে তিনি একজন খুব বড় সাহিত্যিক এবং তার গল্প বলতে পারার ক্ষমতাটা কিন্তু পাঠককে বেঁধে রাখে। এবং সেই ক্ষমতাটা না থাকলে একটা প্রতিবেদন আর একটা গল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। সেই ব্যাপারটাও এনার থেকে শেখার আছে যে কিভাবে একটা গল্প বলতে হয়। সাহিত্যের বইগুলো পড়ে ফেলার পর আমার একটুখানি থ্রিলার ধর্মী ডিটেকটিভ হালকা গল্প পড়তে ইচ্ছা হয়েছিল এবং সেই কারণেই আমি তুলে নিয়েছিলাম 'বহুরূপী 2' সায়ন্তনী প্রততুণ্ডর লেখা। এটা অধিরাজ সিরিজের একটা কালেকশন যেখানে কয়েকটা কাহিনী রয়েছে। ছোট আ থেকে বড় গল্পই রয়েছে, নভেল নেই। এই কাহিনীগুলোর মধ্যে আমাদের গোয়েন্দা ডিটেকটিভ ডিপার্টমেন্টের অধিরাজকে আমরা ফলো করছি এবং অধিরাজ খুবই পপুলার একজন গোয়েন্দা। আমার মোটামুটি ভালোই লেগেছিল। ৩ টে গল্পই আমি পড়েছি এখান থেকে। তারপর আমার একটা মনোটনই তৈরি হয়েছিল। তাই এই বইটাও দুর্ভাগ্যবশত আমি এখনো ফিনিশ করিনি। কিন্তু আবার আমি ধরতে পারি। মানে যারা গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসো, যারা একটু কম স্টেকের মার্ডার মিস্ট্রি পড়তে ভালোবাসো, খুব মানে থ্রিলার টাইপের না, একটুখানি ওল্ড স্কুল মিস্ট্রি পড়তে ভালোবাসো, তাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার শান্তনী পুততুণ্ড লেখা খারাপ লাগে না। কয়েকটা জায়গায় অধিরাজকে খুব অতিমানব টাইপের লাগে। মানে সে সবকিছুই করতে পারে। তার কোনো ফ্ল নেই। যেটা আমার মনে হয় এই সিরিজের কাহিনীগুলোর অন্যতম ফ্ল, যে এই যে চরিত্রটা, তার যে ইনার সাইকিটা আমরা দেখতে পাই না। মানে সে কেমন মানুষ আসলে, সেটা পুরোপুরিভাবে আমাদের কাছে স্পষ্ট হয় না, বা তার যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, তার যে কোনো দুর্বলতা থাকতে পারে, সেইটা দেখা যায় না। তাই জন্য তার সঙ্গে রিলেট করা মানুষ হিসেবে একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলব আম 'ম্যাও' যে সিরিজটা আমি পড়েছিলাম অভিষেক চট্টোপাধ্যায়, সেটা আমার অনেক বেশি রিলেটেবল এবং সেটার চরিত্রগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল। তো কম মাথা খাটিয়ে পড়ার বই খুঁজে থাকো, তাহলে এটা চুজ করতেই পারো। এরপরে আমি শেষ করেছি আরো একটা খুব anticipated বই, যেটার মানে প্রচ্ছদ দেখার পর থেকে আমি রীতিমতো অপেক্ষা করছিলাম কবে এই বইটা আমার হাতে আসবে। সেটা হলো 'ঈশ্বরপুরের প্রেম কথা' দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা। এই বইটা নিয়ে আমার একটুখানি ডিটেইলে বলার আছে। তো একটুখানি প্লিজ সহ্য করো। ১ম কথা, ব্যাপারটা হলো যে আমি এই বইটা পড়ে একটুখানি হতাশ হয়েছি। এবার আমি কেন হতাশ হয়েছি সেটা আমি একটু এক্সপ্লেইন করতে চাই। ১ম এ দেখিয়ে দিই বইয়ের কোনাটা এরকম হয়ে গেছে। কারণ আমার যে পোষ্যরা আছে, যাদেরকে মাঝে তোমরা দেখতে পাও ভিডিওতে, যারা ক্যামিও করে, তাদেরই একজনের এটা শিল্পকর্ম। তো এটা কিছু মনে করো না। কেন হতাশ হয়েছি বইটা পড়ে সেটা বলার আগে যে জিনিসগুলো আমার বইটা সম্বন্ধে ভালো লেগেছে সেইটা আমি একটু বলতে চাই। এই কাহিনীটার যে প্রেক্ষাপট সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। দুটো চরিত্রের বিশেষ করে দেবুর যে চরিত্রটা, যে মূল আমার চরিত্র, তার পার্সপেক্টিভটা আমার খুব ভালো লেগেছে এবং দেবুর যে গ্রামের প্রতি ভালোবাসা বা গ্রামীণ জীবনকে আপন করে নেওয়া, সেই ব্যাপারটা ভীষণই সুন্দর এবং কাহিনী যে গতিতে এগোয়, যে ছন্দে এগোয়, ছন্দটা খুব সুন্দর এবং পড়লে বোঝা যায় দেবজ্যোতি ভট্টাচার্য খুবই ভালো একজন লেখক।
যে কারণে যখন তুমি কাহিনীটা পড়বে, কাহিনীটা তুমি চোখের সামনে দেখতে পাবে, কাহিনীটা পড়তে তোমার ইচ্ছা করবে, নেক্সট কি হতে চলেছে সেটা সম্বন্ধে তোমার আগ্রহ জন্মাবে। আমি খুবই তাড়াতাড়ি ২ দিনের মধ্যেই বইটা শেষ করতে পেরেছি। কারণ কাহিনীটার গতি খুবই ভালো। যেটা আ আরো আমার ভালো লেগেছে যে যেভাবে গ্রামটা, ঈশ্বরপুর গ্রামটাকে সৃষ্টি করা হয়েছে, একেবারেই এমন একটা জায়গা হিসেবে সৃষ্টি করা হয়েছে যেখানে শুধুই যে পজিটিভ দিকগুলো জায়গাটা দেখিয়ে একটা কাল্পনিক জগৎ তৈরি করেননি লেখক। গ্রাম্য জীবনের যে কমপ্লিকেশনস গুলো আছে, যে জটিলতাগুলো আছে, সেগুলোকেও তিনি তুলে ধরেছেন। যে কারণে এটা খুব বাস্তবের কাছাকাছি গেছে কাহিনীটা, অনেক রিয়ালিস্টিক হয়েছে। এবারে যে জিনিসগুলো আমাকে হতাশ করেছে সেটা নিয়ে বলি। ১ম কথা, নারী যে চরিত্রটা, কেন্দ্রীয় নারী চরিত্র বিবি, সেই চরিত্রটাকে খুব স্টিরিওটাইপ হিসেবে দেখানো হয়েছে, যেটা আমাকে ভীষণভাবে হতাশ করেছে। কারণ লেখাটা পড়লে মনে হয় যে লেখাটা একটা মেল পার্সপেক্টিভ থেকে লেখা এবং একজন পুরুষ লেখক তার চরিত্রটা তৈরি করেছেন। তো সেই ব্যাপারটা আমাকে খটকা দিয়েছে। আমার সাথে অনেকে সহমত নাও হতে পারে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটাই বলছি। বিবি যে চরিত্রটা, সে বাই দ্য ওয়ে, স্পয়লার, যদি পড়তে চাও তাহলে স্কিপ করতে পারো। বিবি চরিত্রটা দেবুকে ভালোবেসেছিল এবং বিবি একটি উচ্চশিক্ষিতা মেয়ে যে কিনা পিএইচডি করছে এবং তার বিষয়টাও একটা খুবই এমন বিষয় যেটা সমাজের সঙ্গে জড়িত রয়েছে। তো সেই মানুষটা গ্রামের মানুষকে এমন একটা স্নবারির চোখ দিয়ে দেখছে, সেইটা তার চরিত্রের সাথে একেবারেই যাচ্ছে না। এবং এই বিবির গ্রাম্য জীবন এবং গ্রাম্য মানুষদের সম্পর্কে এমন একটা ধারণা রয়েছে এবং সে যেভাবে সেটাকে প্রকাশ করে, তার মধ্যে যে তাচ্ছিল্য বা মানুষকে তুচ্ছ করার যে একটা প্রবণতা রয়েছে, সেটা শুরুতেই আমাকে পাঠক হিসেবে তার প্রতি একটা ঋণাত্মক মনোভাব রাখতে বাধ্য করে এবং আমার নিজের মনে তার প্রতি একটা অ্যান্টাগনিস্টিক ফিলিং হয় এবং দেবুকে অনেকটা বেশি ভালো মানুষের মনে হবে। কারণ এই বাইনারি গুলো তৈরি হয়ে যায় যখন এইভাবে কোনো চরিত্রকে তার দিক থেকে কোনো লজিক না রেখে, মানে সে কেন এই রকম মনোভাব পোষণ করে সেটা পরিষ্কার কোনো একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা না থাকে, তখন কিন্তু আমার পাঠক হিসেবে তার প্রতি কোনো ভালোবাসা জন্মায় না। এইবারে তখন আমার মনে হয় যেরকমভাবে বর্ণনা করা হয়েছিল যে তারা একে অন্যকে ভালোবেসেছিল, তারা ২ সাধারণ মানুষ মানুষই। মানুষটি তার উজ্জ্বলতর চোখ তুলে বলেছিল ভালোবাসি। এই যে লেখাটার মধ্যে যে সৌন্দর্য বা পিওরিটি টা রয়েছে সেইটা কোথাও গিয়ে নষ্ট হয়ে যায়। সেই যে এক্সপেকটেশন টা নিয়ে আমি যাই যে দেবু যেরকম একটা চরিত্র যেভাবে সে শুরু করে, তার সঙ্গে আমি এই মেয়েটিকে দেখতেই চাই না। মানে আমার মনে হয় এই দুটো চরিত্রকে মিল ঘটানোর চেষ্টা করানো হয়েছে গোটা বইটা জুড়ে। কেন? মানে এরা একে অন্যের জন্য একেবারেই ঠিক চরিত্র নয় এবং একে অন্যের জন্য ঠিক মানুষ নয়, যেটা বইটা পড়লে মনে হয়। এইবারে দেবু কি ফ্ললেস? একেবারেই না। দেবুর যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খুব বেশি মেয়ের ইগো এবং কোনো যুক্তি ছাড়াই অন্য মানুষের কিরকম ফিলিং হচ্ছে সেটার তোয়াক্কা না করে সে কিন্তু নিজের যে জেদ সেটায় মানে অটল থাকে এবং আসল যে কম্প্রোমাইজটা অ্যাজ ইউজুয়াল মেয়েটিকেই করতে হয়। এবং সেখানে গিয়েও আমার মনে হয় এটা একটা টিপিক্যাল বলিউড স্টোরি হয়ে গেছে। যদি কেউ অনেকদিন আগেকার সেই রাজা হিন্দুস্তানি বা আরেকটা ছবি বলব আরো অনেক পুরনো, 'পুরা পশ্চিম' বলে মনোজ কুমারের একটা ছবি আছে। এই ধরনের একটা ঘরানার ছবি ছিল যেখানে কি হতো, যে নারী চরিত্রটা সে খুব ওয়েস্টার্ন কালচারকে অ্যাপ্রিশিয়েট করত। সে খুব শহুরে জীবনযাপন বা ওয়েস্টার্ন জীবনযাপনের প্রতি ঝুঁকত। পাশ্চাত্য জীবনের বিলাসিতা তাকে টানতো। এই ধরনের নারী চরিত্রগুলি একটি মাটির মানুষ পুরুষ চরিত্রের প্রেমে পড়ে একেবারেই বদলে যায় এবং তারা অ্যাকচুয়ালি ওই গ্রাম্য জীবন, মাটির মানুষের যে জীবন সেটাকে বেছে নেয়। তো এইখানে ওই একটা মেয়েকে পাল্টে ফেলা, তার পার্সপেক্টিভ পাল্টে ফেলা, প্রেমের জন্য আত্মত্যাগ করে ফেলা। এই যে একটা সময় ছিল, এই যে একটা যুগ ছিল এই ধরনের মেয়েদের চরিত্র লেখা হতো। আমার মনে হয় সেই যুগটা আমরা এখন পেরিয়ে এসেছি। তো সেই যুগে নিয়ে গিয়ে আবার একটা কাহিনীকে ফেলে দেওয়া, অনেকটা বেশি পিছিয়ে গেলাম সময় হিসেবে। এইটা আমার মনে হয়েছে। আর আরো একটা কথা যেটা আমি বলছিলাম যে একটা চরিত্রের মেল ইগো, তো যেকোনো রকমের কম্প্রোমাইজ করতে সে একেবারেই চায় না। হ্যাঁ, আমি মানছি যে সে গ্রাম্য জীবনকে আপন করে নিয়েছে এবং সেই জীবনে তার সাথে থাকতে পারে যে অলরেডি সেরকম মানসিকতার একটি মেয়ে কেন বেছে নেওয়া হলো না তার জন্য এবং বিবি কেন মুভ অন করতে পারল না। এটা সেই 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'র ফাইনাল সিন হয়ে গেল যেখানে দুটো মানুষ কমপ্লিটলি ডিফারেন্ট এবং আমরা জানি এই মোমেন্টে তাদের হয়তো মনে হচ্ছে তারা থাকতে পারবে। কিন্তু বাকিটা জীবন তারা একেবারে তাদের চরিত্রের বাইরে গিয়ে একে অন্যের সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে পারবে না। তো এই যে ফোর্স করে একটা হ্যাপি এন্ডিং দেওয়ার চেষ্টা করা হলো মেয়েটাকে দিয়ে কম্প্রোমাইজ করি, এই ব্যাপারটাতে আমার প্রবল আপত্তি আছে। তাই দেবু চরিত্রটাও
শেষ হাফে গিয়ে একদম লাইকেবল ছিল না এবং ফার্স্ট হাফে বিবির চরিত্রটা অত্যন্ত অ্যানয়িং এবং এই মেয়েটি পিএইচডি করছে। তো শিক্ষিত একটি মেয়ের থেকে আমি এই ধরনের মানসিকতা তো এক্সপেক্ট করি না। তো এই ফ্ল গুলোকে যদি অ্যাড্রেস করে চরিত্রগুলো মুভ অন করত নিজের জীবনে বা দেবু যদি শেষ অবধি একাই থেকে যেত আর মানে একটা রিয়ালিস্টিক এন্ডিং এটার দেওয়া যেত তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। এন্ডিংটা খুব ইন্দ্রাণী যে ছবিটা ছিল, আমি অনেক সিনেমার আজকে এক্সাম্পল দিচ্ছি কারণ এই বইটা পড়তে আমার অনেক সিনেমার কথা মনে পড়েছে। ইন্দ্রাণী উত্তম কুমার আর সুচিত্রা সেন অভিনীত সিনেমাটার মতো কিছুটা প্রেমাইসটা তোমাদের মনে হতে পারে যদি দেখে থাকো। তো সেই ছবিটা কিন্তু দুটো চরিত্রকে আমার এইরকম আনলাইকেবল লাগেনি, যেটা আমার এই গল্পটায় লেগেছে। তো এটা থেকে আমি একটু অন্য রকমের ভালো প্রেমের কাহিনী এক্সপেক্ট করেছিলাম। প্রেমের যদি নাও হতো এই ছেলেটির এই গ্রামের প্রতি প্রেমটাই যদি নির্মলভাবে থাকতো এবং বিবিকে যদি সরিয়ে দেওয়া হতো। কারণ একটা পয়েন্টের পর আমার মনে হচ্ছিল যে শুরুর একের দিকে যে বিবি একটা এমন চরিত্র যে বেশিক্ষণ থাকবে না। সেই যে মূল চরিত্র এটা আমি অনেকক্ষণ অব্দি মানে ডাইজেস্ট করতে পারিনি। ব্যাস আমার র‍্যান্ট এখানেই শেষ করছি। আজকের রিডিং র‍্যাপ আপ এর শেষ বাংলা বইটা হলো 'ঘুমঘাট', যেটা শায়েখ আমানের লেখা নতুন একটা উপন্যাস বেরিয়েছে পত্রভারতী থেকে এবং এই উপন্যাসটা নিয়ে আমি অ্যাকচুয়ালি বেড়াতে গেছিলাম, ফিরে এসে কমপ্লিট করেছি এবং এটা নিয়ে ডিটেইলস রিভিউ চ্যানেলে আসতে চলেছে। সেই কারণে আমি এটা নিয়ে খুব বিস্তারিত বলব না। শুধু প্রেমাইসটা বলি, খুব ইন্টারেস্টিং একটা প্রেমাইস। বোধি এবং ঝিল ছোটবেলায় ঠিক করেছিল যদি তারা কোনোদিন জীবনে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে তারা আর জীবনকে হ্যান্ডেল করতে পারছে না, তাহলে তারা বোধির একটা ইমাজিনারি জায়গা আছে ঘুমঘাট বলে, যেটা তার মনে হয় সে একবার গিয়েছিল। একটা সুন্দর পাহাড়ি ঝরনার জায়গা যেখানে গেলে সব দুঃখ মুছে যায়। এরকম একটা জায়গা যেটার নাম বোধি দেখেছিল লেখা আছে ঘুমঘাট। সেখানে চলে যাবে দুজনে মিলে। অনেক বছর তাদের যোগাযোগ থাকে না। তারপরে দুজনেরই জীবনে মর্মান্তিক ঘটনা দুটো ঘটে এবং তারা আবার একত্র হয় এবং তারা ঠিক করে যে তারা এইবারে বড় হয়ে ঘুমঘাটের সন্ধানে বেরোবে। এই কাহিনীতে খুব ম্যাজিক্যাল রিয়ালিজম এর ব্যবহার দেখতে পাবে। অনেক অলৌকিক ঘটনা ঘটে যার কোনো মানে ব্যাখ্যা সেরমভাবে লজিক্যালি পাবে না। তো যারা এই ধরনের ম্যাজিক্যাল রিয়ালিজম থাকা জাদু বাস্তবতা রয়েছে এমন কাহিনী পড়তে ভালোবাসো, তাদের খুবই ভালো লাগবে। আমি এই ১ম শায়েখ আমানের কোনো বই পড়লাম। আর এটার আমি একেবারেই লেখক দেখে বই পড়ি না। আমার খুবই ইন্টারেস্টিং লেগেছিল বইটার যে ব্যাকগ্রাউন্ডটা, উনার একটা ভিডিও দেখেছিলাম যেখানে তিনি বইটা সম্বন্ধে বলেছিলেন এবং এটার প্রচ্ছদটাও আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। তো সব নিয়ে বইটা সম্বন্ধে আমার খুব আগ্রহ জন্মায় এবং সেই কারণেই আমি বইটা পড়ি। আমি এর আগে উনার কোনো লেখাই পড়িনি বলতে গেলে। অডিও স্টোরি শুনেছি কিন্তু এই ১ম কোনো উপন্যাস পড়লাম। আর আমি সত্যি এনজয় করেছি। আমি বলব যে অনেক জায়গা আছে যেগুলো সত্যি আমার খুব ভালো লেগেছে। গোটা বই জুড়ে একটা অদ্ভুত মন খারাপ রয়েছে, একটা অদ্ভুত মেলানকলি রয়েছে, যেইটার সাথে আমি খুব কানেক্ট করতে পেরেছি। আর এমন কিছু অবজারভেশন লেখকের রয়েছে যেটা খুব পার্সোনাল এবং যারা দুঃখকে খুব কাছ থেকে দেখতে পায় তারাই এভাবে লিখতে পারে। তো সেই কারণে এই বইটা আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। আরো অনেক জায়গা আছে, আরো অনেক অ্যাসপেক্ট আছে যেটা নিয়ে আমি পরে একটা আলাদা ভিডিওতে কথা বলতে চাই। এই বইটার মধ্যে খুব সুন্দর কিছু ইলাস্ট্রেশন ও দেখা যায়, যেটা আমার বই পড়তে খুব ভালো লাগে যদি কোনো বইয়েতে ইলাস্ট্রেশন থাকে এবং সেই ইলাস্ট্রেশনটা কাহিনীর মুডের সাথে খুব ভালোভাবে যায়। এর মধ্যে একটা মিস্ট্রিও রয়েছে কিন্তু সেই মিস্ট্রিটা খুবই মানে ব্যাকসিটে রয়েছে, একটা সাবপ্লট টাইপের মিস্ট্রি। তো সেই মিস্ট্রিটাতে বেশি ফোকাস করো না। এই বইটার মধ্যে অনেক কিছু লজিক্যাল জিনিসের ব্যাখ্যা তুমি পাবে না। কিন্তু সেইগুলোকে বাইরে রেখে একেবারেই এই জাদু বাস্তবতায় তোমাকে ডুব দিতে হবে যদি তুমি বইটা এনজয় করতে চাও। এইবারে আমি তোমাদেরকে দেখাবো যে ইংরেজি বইগুলো আমি পড়েছি। মাত্র ৩ টে ইংরেজি বই পড়েছি, যার মধ্যে একটা বই খুবই ছোট্ট। সেটা দিয়ে শুরু করি। রেনে মারিয়া রিলকের 'লেটার্স টু আ ইয়াং পোয়েট'। এটা একটা লেটারের কালেকশন। কুইগে কিছু চিঠি লিখে পাঠিয়েছিলেন এবং তাদের মধ্যেকার চিঠি চালাচালি শুধু রিলকের পোরশনেরই যে চিঠিগুলো, রিলকের দিকের চিঠিগুলোই এখানে রয়েছে সংকলিত এবং সেখানে তিনি জীবন সম্পর্কে, কবিতা লেখা সম্পর্কে, তার দর্শন সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে অনেক সুন্দর কিছু অবজারভেশন শেয়ার করেছেন এই নতুন কবির সঙ্গে। খুবই ইন্ট্রোস্পেকটিভ একটা ফিলোসফিক্যাল লেখা, বারবার পড়া যায়। এমন রিলকেকে কবি হিসেবে চিনতাম কিন্তু দার্শনিক হিসেবে যদি চিনতে হয় তাহলে এই বইটা অবশ্যই পড়া দরকার।
নেক্সট রয়েছে একটা খুবই মজার বই, সেটা হচ্ছে 'সিটি অফ স্টোলেন ম্যাজিক'। এইটা একটা মিডল গ্রেড বই। ছোটদের জন্য লেখা একটা ম্যাজিক্যাল বই। কিন্তু ছোটদের জন্য লেখা বলে এটাকে অবহেলা করা ঠিক হবে না। এটা সেট করা হয়েছে এমন একটা সময়ে যখন ব্রিটিশ শাসক ভারত, বাংলাদেশ তখন একই ছিল। সেখানে রাজত্ব করছে এবং ভারত থেকে প্রচুর সম্পদের নিষ্ক্রমণ করছে। ভারতীয়দের জোর করে নীল চাষ করাচ্ছে। এবং এই সময় এই যে ইমাজিনারি যে ওয়ার্ল্ডটা বিল্ড করা হয়েছে এই ব্যাকগ্রাউন্ডে, সেখানে কিছু ম্যাজিক্যাল যে লোকজন আছে যারা ম্যাজিক করতে পারে, যারা উইচক্রাফট করে এবং মানুষের ভালোর জন্য যারা ম্যাজিককে ব্যবহার করে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে, আটকে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে ব্রিটিশ সরকার নিজেদের মুনাফা করার চেষ্টা করছে। তাদেরকে ব্রিটেনে চালান করে দিয়ে। রয়েছে চম্পা, তার মা আমিনাকে ধরে নিয়ে যাওয়া হয়। আমিনা একজন ম্যাজিক্যাল মানুষ এবং তাকে রক্ষা করার জন্য এই ছোট্ট মেয়েটা পাড়ি দেয় লন্ডনে। কি হয়, সে কিভাবে ব্রিটিশ শাসকদের এগেইনস্ট এ দাঁড়ায়। মানে রূপকের অন্তরালে লেখা একটা বই যেটা ছোটদেরকে ভারতের কলোনিয়াল হিস্ট্রি সম্বন্ধে অ্যাওয়্যার করবে। আর লেখাটা পড়তে আমার এত ভালো লেগেছে। আমি খুব ধীরে, ধীরে পড়ছিলাম এই কারণেই, কারণ আমি সেভার করতে চাইছিলাম। এত সুন্দর একটা ওয়ার্ল্ড বিল্ডিং। নতুন লেখা ডেবিউ রাইটার কিন্তু এত সুন্দরভাবে লিখেছেন এবং এই সিরিজে আরো বই আসতে চলেছে যেটার জন্য আমি খুবই এক্সাইটেড। আমি মিডল গ্রেড পড়তে ইংরেজিতে খুবই ভালোবাসি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো মার্চ মাসে সেলিব্রেট করা হয় রিডার্স কমিউনিটিতে মিডল গ্রেড মার্চ। মানে এই সময় অনেকেই মিডল গ্রেড বই পড়েন, ছোটদের জন্য লেখা বইগুলো পড়েন এবং সবাই ভুলে যায় যে বড়দের লেখা ছোটরা না পড়তে পারলেও বড়দের একটা সুবিধা হলো বড়রা কিন্তু অনায়াসেই ছোটদের জন্য লেখা বই পড়তে পারে। তো যারা মিডল গ্রেড পড়ো না বা যারা ইংরেজি বই কম পড়ো এবং ইংরেজি বই সম্বন্ধে যাদের ভীতি আছে, তারাও কিন্তু মিডল গ্রেড বই দিয়ে শুরু করতে পারো। কারণ যেহেতু এটা ছোটদের জন্য লেখা হয়, সেহেতু যে ভাষা ব্যবহার করা হয় বা যেভাবে বইটা লেখা হয় সেটা অনেকটা বেশি সহজবোধ্য হয়। আজকের ভিডিওর শেষ বইটা হলো আমার প্রিয় একটা হরর যেটা আমাকে সত্যি, সত্যি খুবই অবাক করেছে। আমি খুব সারপ্রাইজড হয়েছি। কারণ আমি ভেবেছিলাম বইটা আমার ভালো লাগবে কিন্তু এতটা বেশি ভালো লাগবে সত্যি এক্সপেক্ট করিনি। সেটা হলো 'দ্য সেপ্টেম্বর হাউস'। এটা একটা মানে হন্টিং হাউস হরর এবং এই বইটা বাকি হন্টিং হাউস হররের থেকে এই কারণেই আলাদা। কারণ এই বইটার মধ্যে আমাদের যে প্রোটাগনিস্ট সেই হন্টিং হাউসটা নিয়ে একেবারেই চিন্তিত না। সেই হন্টিং হাউসটা থেকে বেরোতেই চায় না। অনেক ভয়ংকর, ভয়ংকর কান্ড-কারখানা ঘটে। অনেক ভীষণ দর্শন মানে ভৌতিক চরিত্র রয়েছে এর মধ্যে, যেটা দেখলে যেকোনো মানুষের হার্ট অ্যাটাক হতে পারে। কিন্তু এই যে ভদ্রমহিলা, সে একেবারেই এই বাড়িটা ছেড়ে যেতে চায় না এবং সে খুবই কমফোর্টেবলি এই সমস্ত প্রবলেম যেগুলো এইখানের আ সৃষ্ট হয়, ভয়ংকর, ভয়ংকর যে ঘটনাগুলো ঘটে, সেগুলো নিয়ে খুবই কমফোর্টেবল এবং সেখানেই সে থেকে যেতে চায়। এবং কেন সে এরকম, কেন সে আ এই বাড়িটা ছেড়ে কোথাও যেতে চায় না সেটাই আমরা দেখতে পারবো। বলা যায় যে এই মহিলা একেবারেই obsessed এই বাড়িটা নিয়ে। তো এখানে হররের সঙ্গে সাইকোলজি বা যে ক্যারেক্টারের মনস্তত্ত্ব সেটাকেও খুব সুন্দরভাবে এক্সপ্লোর করেছেন লেখিকা। তাই এই ধরনের হরর বই আগে লেখা হয়েছে বলে আমার মনে হয় না। একদমই অন্য রকমের একটা হরর আমি পড়লাম। যেখানে একটা কি হয়, কি হয় ভাব তো রয়েছেই, স্কেয়ার তো রয়েছেই। কিন্তু তার সাথে, সাথে চরিত্রের সাইকি সম্বন্ধে খুব সুন্দর একটা বিশ্লেষণ রয়েছে। খুব সুন্দর একটা স্টাডি রয়েছে। যারা সাইকোলজিক্যাল থ্রিলার পড়তে ভালোবাসে তাদের খুব ভাল লাগবে। আজকের রিডিং র‍্যাপ আপ এখানেই শেষ করছি। আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে কোন বইটা তোমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো আজকের ভিডিওতে এবং তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি রিডিং র‍্যাপ আপও কিন্তু সবার সাথে শেয়ার করে নিও। এইভাবে আমরাও কিন্তু অনেক নতুন, নতুন বইয়ের খোঁজ পাবো। আমি তোমাদের কমেন্টস রোজ চেক করি এবং সেখানে তোমরা যে রিকমেন্ডেশন গুলো দাও, যে বই পড়তে ভালোবাসো, যে বই তোমাদের ভালো লেগেছে সেগুলো আমি আমার রিডিং লিস্টে এড করি। তাই প্লিজ এই ইন্টারেকশনটা অবশ্যই জারি রেখো। আবার দেখা হবে। অনেক বই পড়ো আর ভালো থেকো। টাটা।